জ্বালানি সংকটের শঙ্কায় আজও রাজধানীর পাম্পগুলোর সামনে লম্বা লাইন। বেশি ভোগান্তিতে দূরপাল্লার পরিবহন চালকরা, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। মধ্যপ্রাচ্য সংঘাতে প্রায় বন্ধ সবজি রফতানি। ইউরোপ সহ বিদেশি বাজার হারাচ্ছেন রফতানিকারকরা। দীর্ঘমেয়াদে ক্ষতি কমাতে বিকল্প গন্তব্য খোঁজার তাগিদ। ব্যাংকে নতুন টাকা না থাকার সুযোগে খোলা বাজারে চড়া দরে বিক্রি। হাজারে বেশি নেওয়া হচ্ছে 400 টাকা। মানুষের ক্ষোভ, ঈদে নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে বরিশালে দেদারসে বিক্রি হচ্ছে জাটকা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। বিশেষ বরাদ্দ মিলবে ঈদের পর, বলছে মৎস্য বিভাগ। এবং যুদ্ধের প্রভাবে কুয়েত প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যে মন্দা, কমে গেছে ক্রেতা। দিন দিন বাড়ছে চাকরি হারানোর আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে প্রতি ব্যারেলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঠেকেছে $115। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের শঙ্কায় সোমবার জ্বালানির তেলের দাম 27% বেড়ে যায়। মার্চের শেষ পর্যন্ত যদি প্রণালী বন্ধ থাকে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম $150 উঠে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। জ্বালানি তেলের দাম বাড়ায় বড় পতনের মুখে পড়ে এশিয়ার পুঁজিবাজার। বাজার অস্থিরতায় ডলারের মান বাড়ছে। এই সংশ্লিষ্ট বিস্তারিত জানতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। থেকে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরেছি এবং দেখেছি যে চালকদের দুর্ভোগ কেমন হচ্ছে। তার মধ্য দিয়ে আসলে খুব বেশি প্রভাবিত হচ্ছে না কিন্তু পাম্পগুলো, কেননা যদি বলতে চাই যে পাম্পের যে স্বল্পতা রয়েছে সেটির কথাও কিন্তু তারা বলছেন, কিন্তু তারা বলছেন যে পরিমাণ তেল তাদের কাছে আছে সে পরিমাণ তেল কিন্তু তারা দিয়ে দিচ্ছেন। তবে এখন যদি আমরা একটু পরিবাগের যে পাম্পে আছি সেই পাম্পের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তেল দিচ্ছেন, কিন্তু এখানে যে তেল দেওয়া হচ্ছে ড্রাইভারদের বা চালকদের বরাবর মতোই কিন্তু অভিযোগ রয়েছে যে পরিমাণ তেল পাচ্ছেন তাতে করে কিন্তু তাদের হচ্ছে না। এর মধ্য দিয়ে কিন্তু আসলে শুধুমাত্র যে প্রাইভেট কার বা হচ্ছে এসইউভি বা মাইক্রোবাস তা না, বাইকারদের একই অবস্থা যে 2 লিটার তেল দিয়ে তাদের কোনো বাইক আছে 50 কিলোমিটার চলে, আবার কোনো বাইক আছে 40 কিলোমিটার চলে, আবার কোনো বাইক আছে 100 কিলোমিটারও চলে। কিন্তু এই যে অল্প পরিমাণে তেল দিচ্ছে 2 লিটার বলা হচ্ছে এখানে, তবে এই 2 লিটার তেলে তাদের কিছুই হচ্ছে না এমন বাণী কিন্তু তারা বলছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এর পরিমাণ বাড়ানোর দাবি করছেন। তবে আমার পাম্প মালিকরাও এমনটা বলছেন যে যদি পরিমাণ বাড়ানো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে কেউ না কেউ মজুদ করছে, এই মজুদদার বা মজুদ করতে না পারে তার জন্যই কিন্তু আসলে এই যে অল্প পরিমাণে যে সিদ্ধান্ত সেটি কিন্তু স্বাগত জানাচ্ছেন পাম্প মালিকরা। তবে আমরা এখানে দেখেছি যে বাইকের যে দীর্ঘ বাইকের লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি স্মুথলি চললেও কিন্তু প্রাইভেট কারের যে লাইন সে লাইনটা কিন্তু আসলে দীর্ঘ সময় নিচ্ছে। কেননা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনেক প্রাইভেট কারের চালক তারা হচ্ছে ভোর থেকে এখানে অপেক্ষা করছেন এবং সেহরিও করেছেন কেউ রাস্তায়। তবে এই ক্ষেত্রে দিয়ে বলা যায় যে এই যে জনদুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু যে যুদ্ধে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই বা মধ্যপ্রাচ্যে যে ত্রিমুখী যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু বাংলাদেশে যে এলএনজি সরবরাহ সেটা কমে গেছে। কমে যাওয়ার পরেই কিন্তু আসলে এই যে একটা হরমুজ প্রণালী দিয়ে 20% তেল বাংলাদেশে আসে তার হিড়িকটাই কিন্তু মূলত বাংলাদেশে পড়েছে। তবে এক্ষেত্রে এই যে এখানকার যে পাম্প মালিকরা তারা বলছেন যে শুক্র শনিবার বিশেষ করে গতকালকে এবং এর আগের দিন কিন্তু দেশে তেলের চাহিদা থাকলেও ডিপোগুলো কিন্তু বন্ধ থাকার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল পাম্পে আসেনি, যার কারণে হচ্ছে যে গতকালকে এবং এর আগেও আমরা দেখেছি যে দীর্ঘ লাইন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু কষ্ট পোহাতে হয়েছে এখানকার যে মালিক তাদের।
এখানকার যে বাইক চালক তাদের। তবে সর্বোপরি বলা যায় যে এখানকার যে এখনো পর্যন্ত যে স্মুথলি তেল দেওয়া হচ্ছে, কিন্তু যে পরিমাণ দেওয়া হচ্ছে সেই পরিমাণ নিয়ে কিন্তু আসলে এখানকার চালকদের কিন্তু বরাবরের মতোই কিন্তু অনীহা বা অভিযোগ রয়েছে। তবে মজুতদারদের বিরুদ্ধে যেন সরকার তৎপর থাকে সেই কথাটিও কিন্তু পাম্প মালিকরা বলছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে পাম্পের তেল সরবরাহ বা পাম্পের তেল দেওয়ার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পরিবার থেকে, শুনছিলাম জ্বালানি তেলের সবশেষ বিস্তারিত। ইরান ইসরায়েলের সংঘাতে প্রায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সবজি রফতানি। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ দীর্ঘ হলে বড় ক্ষতির মুখে পড়বে সম্ভাবনাময় এই খাত। এ অবস্থায় বিকল্প বাজার খোঁজার তাগিদ তাদের। MS আরিফিনের রিপোর্ট। ফসলের মাঠ থেকে সরাসরি বিদেশ, লাউ, লেবু, বেগুনের মতো নানা কাঁচা সবজির কোনোটি যাবে ইউরোপের ভোক্তার পাতে, কোনোটির গন্তব্য মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের দেশীয় স্বাদের যোগান দিতে। তবে ইরান ইসরায়েল সংঘাতে এসব ফসল কিনে দুশ্চিন্তায় পড়েছেন রপ্তানিকারকরা। কেননা আকাশপথে পরিবহন বন্ধ থাকায় প্রধান রপ্তানি বাজার মধ্যপ্রাচ্যে প্রায় বন্ধ হয়ে গেছে সবজি রপ্তানি। অথচ গ্রীষ্মেই আমদানিকারক দেশগুলোতে এসব পণ্যের চাহিদা থাকে তুঙ্গে। টোটাল ইউরোপের 60% রপ্তানি আমাদের, তা আমাদের মধ্যে ইউরোপের বাজারগুলো আমরা হারাই ফেলতেছি। ফ্লাইট না যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মাল পাঠাতে পারতেছি না। নতুন নতুন পটল বের হবে, আদার আইটেমগুলা যাবে। এই সময়ের সুযোগ নিয়ে এয়ার ফ্রেটটা যেন না বাড়ানো হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে $5.77 কোটি সবজি রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 26% বেশি। এসব পণ্যের প্রধান গন্তব্য সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত সহ ইউরোপের বেশ কয়েকটি বড় দেশ। রপ্তানিকারকরা বলছেন সৌদি আরবের জেদ্দা ও মদিনায় ফ্লাইট গেলেও রিয়াদে যাচ্ছে না। এছাড়া স্থগিত রয়েছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটও। নিয়মিতই বাতিলের তালিকায় অন্যান্য এয়ারলাইন্স যোগ হওয়ায় কমছে রপ্তানি। টরেন্টো, আর একটা হলো ইউকে, আর একটা হলো রোম, ইটালির রোমে। এই তিনটা দেশে খুব সামান্য সবজি যাচ্ছে, বাকি সবগুলা ডেস্টিনেশনে বাংলাদেশের শাকসবজি, ফলমূল গত 8 দিন যাবত রপ্তানি বন্ধ। ডেইলি প্রায় 50,000 মার্কিন ডলারের মতো এক্সপোর্ট আমরা কিন্তু করতে পারতেছি না। এ অবস্থায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার ও উদ্যোক্তাকে একসঙ্গে কাজ করার তাগিদ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিছু সবজি তো চায়নাও যেতে পারে, চায়নারও কিছু কিছু এলাকা আছে। এইদিকে যদি আমরা কিছু বাজার ডেভেলপ করতে পারি, আমাদের আগে একটা সুযোগ ছিল, জাপানে কিছু ফ্লাইট ছিল, সেটা এখন বন্ধ। সরাসরি ফ্লাইট না হলে আবার সবজি পাঠানো ভালো হয় না। বর্তমানে মধ্যপ্রাচ্য, ইউরোপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সবজি রপ্তানি করে প্রায় 200টি প্রতিষ্ঠান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বছরে কয়েক দফা আগুনের সঙ্গে লড়াই করা যাদের নিয়তি, সেই করাইল বস্তিবাসীকে আশা দেখাচ্ছে ফ্যামিলি কার্ড। নতুন ঘর নির্মাণ আর নিত্যদিনের সংসার চালাতে ঋণ নিয়ে জর্জরিত এসব মানুষ স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তাদের প্রত্যাশা ফ্যামিলি কার্ডের মাসিক অর্থ তাদের লড়াই কিছুটা সহজ করবে। আগামীকাল করাইল থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণ জীবনমান উন্নয়নে এটি যুগান্তকারী উদ্যোগ। তবে সুফল নিশ্চিতে কার্ড বিতরণে স্বচ্ছতার উপর জোর দিচ্ছেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় লাখখানেক মানুষের শেষ আশ্রয়ের নাম করাইল বস্তি। গত 2 দশকে অন্তত 20 থেকে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জনপদে। গেল বছরের 25 নভেম্বর ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে 1500 ঘর বাড়ি। ফিরোজা বেগমের লড়াইটাও আবারও মাথা গোজার ব্যবস্থা নিশ্চিতের। আমরা এনুই যাতাই 3 বার ঘুরছি, 3 বার ঘুরে গরু উঠাইতে রেন করে বছরে কয়েকবার আগুনের সঙ্গে লড়াই আর 3 বেলা খাবার নিশ্চিতে যখন মূল ভাবনা, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য ওষুধ কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় রীতিমতো দুঃসাধ্য সব মানুষদের কাছে। তাদের মনেই কিছুটা আশা দেখাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। এরই মধ্যে সরকারি এই সহায়তার প্রয়োজনীয় ফর্ম পূরণ করেছেন এখানকার মানুষ। তো আমরা কার্ড সবার নিচে ঘরে কেউরির ঘর বাত নাই। 2500 কি 1000 দেয়, তাহলে এটা জমা রয়ে গেল। এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মঙ্গলবার করাইল বস্তি থেকেই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের 14টি স্থানে কর্মসূচিটির উদ্বোধনও ঘোষণা করবেন তিনি। ক্ষমতায় এসেই নির্বাচন ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়ায় খুশি নিম্ন আয়ের এসব মানুষ। মাসে 2000 টাকা ওষুধের খরচও লাগে,
ও টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম, একটু ওষুধ পানি খাইতে পারি। ঠিক কিছুদিন আগেই আগুনে ভস্মীভূত হয়েছিল এসব ঘর। সেখানে উঠছে নতুন স্থাপনা। মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার। সেই স্বপ্নে আরেকটু পালক যুক্ত করছে সরকারের ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ। এসব মানুষদের প্রত্যাশা, সঠিক মানুষদের হাতে যথাযথভাবে পৌঁছে যাবে এই ফ্যামিলি কার্ড। মেগা প্রজেক্টের পরিবর্তে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই গবেষক। তার মতে সাধারণের জীবনমান উন্নয়নে এটি যুগান্তকারী উদ্যোগ। এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। আপনি যদি দেখেন যে রাষ্ট্র তার রিসোর্সকে সরাসরি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিম্ন আয়ের, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা ব্যয় করবেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু করা হবে। পাইলট পর্যায়ে প্রতিটি পরিবারকে মাসিক ২৫০০ টাকা নগদ সহায়তা দেবে সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। সরাসরি যাচ্ছে সেখানে। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটার থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলা সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আমার একটি কোশ্চেন আছে, যেটা হলো ফেসিবাদী সরকারের আমলে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশ করতে যে ধরনের বিধিনিষেধ ছিল বা অসুবিধা বিরাজ করছিল, ফেসিবাদ আমলের পরেও কিন্তু আমরা একই ধরনের অসুবিধা দেখছি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এটা একটু অসুবিধা আমাদের জন্য আরো বেশি বৃদ্ধি করা হয়েছে। তো পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশে এবং তথ্য সরবরাহের ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা? আসলে দেখেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সারা পৃথিবীতেই আছে। দায়িত্ব কর্মকালীন সময় তাদের কাজের জন্য ডিস্টার্ব বা ক্ষতি না হয় সেই জন্য কিন্তু তারা সেপারেট প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করে। আমরাও সেটা করব, বাট আপনাদের যদি ওরকম কোনো ইমার্জেন্সি থাকে সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রেস উইং থেকে আপনাদের সকল তথ্য সরবরাহ করব। ধন্যবাদ। ব্রিফিং এর সবশেষ খবর জানতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা যেটি দেখতে পাচ্ছি আজকের যে লেনদেনের পরিস্থিতি, এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচকের লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং এইটির ক্ষেত্রে যেটি দেখছি আমরা, এই যে প্রধান সূচকের ক্ষেত্রে ৬৬ পয়েন্ট এবং সরিয়া সূচকের ক্ষেত্রে ১২ পয়েন্ট এবং একই ধরনের প্রবণতা আমরা কিন্তু বাছাইকৃত সূচকেও দেখছি যে ২৩ পয়েন্টের মতন বেড়েছে। অর্থাৎ এই যে ঊর্ধ্বমুখী প্রবণতা, সেটির মাধ্যমে সকাল থেকে এখন পর্যন্ত লেনদেন চলছে। আর এখন পর্যন্ত লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। এবং এই যে শেয়ার, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, আর অপরিবর্তিত রয়েছে প্রায় কাছাকাছি প্রতিষ্ঠান, অর্থাৎ ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এবং আমরা যদি এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে তার সেক্ষেত্রে কারা আসলে শেয়ার বিক্রিতে শীর্ষে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংকের নাম। তারা আসলে এখন পর্যন্ত এই আজকে সকালে পর্যন্ত লেনদেন ৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে। ওরিয়ন ইনফিউশন তারা বিক্রি করেছে 7 কোটি টাকার শেয়ার, এবং রবি আজিয়াটা তারা বিক্রি করেছে 4 কোটি টাকার শেয়ার, এবং সামিট অ্যালায়েন্স তারা বিক্রি করেছে 4 কোটি টাকার বা তার একটু বেশি শেয়ার। তো এরপরে অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপিএন। এখন পর্যন্ত এই ছিল শেয়ার বাজারের সবশেষ আপডেট। নতুন টাকা নেই ব্যাংকে, আছে খোলা বাজারে। এই সুযোগে কোনো নোটের দাম উঠেছে ১,৪০০ টাকা বেশি। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে নতুন নোট ছাড়া হবে না, এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। একই সাথে খোলা বাজারে উচ্চ মূল্যে টাকা বিক্রি ঠেকাতে নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকেও দেওয়া হয়েছে। সেলিয়া সুলতানা রিপোর্ট। গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না। আয়তাকার কাগজের মান হয়তো সংখ্যার সাথে বাড়ে না, তবে নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ।
বছরের দুটো উৎসবে প্রায় 14 থেকে 15 হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি, বাড়তি একটা আমেজ তৈরি করে। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। 10, 20, 50-এর হাজার টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা। তাতে হতাশ আর ক্ষোভ সাধারণ মানুষের। দুইটা বিদ্যাতন চালাই, ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। 10 টাকাটা বলতেছে 380, 350 এর মধ্যেই আছে। এখানে যে পরিস্থিতি, এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে 9 ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। তবে এখন থেকে ঈদকে কেন্দ্র করে নয়, বছর জুড়েই নতুন টাকা সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে দেদারসে বিক্রি হচ্ছে জাটকা। জেলেদের অভিযোগ, সরকারি বরাদ্দের চাল না পাওয়ায় বাধ্য হয়ে তারা নদীতে নামছেন। অপূর্ব রিপোর্ট। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এভাবেই প্রকাশ্যে বরিশালের বাজারে বিক্রি হচ্ছে জাটকা। 1 মার্চ থেকে ইলিশ রক্ষায় শুরু হওয়া 2 মাসের কঠোর নিষেধাজ্ঞা যেন কেবল নথিপত্রে সীমাবদ্ধ। কোনো জায়গায় মাছ ধরা বন্ধ নয়, সবাই মাছ ধরে। 2 মাস অভিযান হতো, ব্যবসায়ীতে আমরা যারা আছি আর হয়রানি। 2-1 কেজি মাছ হয়, কি করবে, জালে বাঁধবে, 5টার সাথে 1টা বাজে। বরিশাল, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন নদীর বাঁকে বাঁকে ইলিশের অভয়ারণ্য, মাছের অবাধ বিচরণ। অথচ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই এখানে জাটকা নিধনে মেতেছেন অনেক জেলেরা। এই যে ঘুরারা যে ইতাইতে আছে যে পয় পোশাক দেবো, হ্যাঁ তো আমাকে সম্বল নাই। সরকার চাল দেয়, হ্যাঁ ঈদের পর সরকার দেবে না। আমাদের কোনো টাকা পয়সা নাই। সরকার যদি এই ঈদে আগে চাল দুগা দিতে অবাধদের, তা আমরা মোটামুটি চলতে পারতাম। মৎস্য অধিদপ্তর বলছে, লোকবল সংকটে নিষেধাজ্ঞা বাস্তবায়ন শতভাগ তদারকি করা সম্ভব হচ্ছে না। ভিজিএফ কিন্তু বিতরণ শুরু হয়ে গিয়েছে, বরাদ্দ চলে এসছে, ভিজিএফ বিতরণ চলে। আর স্পেশাল যে একটা সাহায্য আছে সেটা খুব শীঘ্রই শুরু হবে, হয়তো ঈদের পরপরই শুরু হয়ে যাবে। বছরের মার্চ ও এপ্রিলে বরিশাল বিভাগের 312 কিলোমিটার ইলিশ অভয়াশ্রম এলাকায় মাছ শিকার কঠোর নিষেধাজ্ঞা থাকে। এখানে জেলে আছেন প্রায় লক্ষাধিক। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যে মন্দা, অনেক দোকানে কমে গেছে ক্রেতা। আবার কেউ কেউ চাকরি হারানোর আশঙ্কা নিয়েও দিন পার করছেন। ট্রাভেল এজেন্সি, মোবাইল, দর্জির দোকান কিংবা রেস্টুরেন্টেও চোখে পড়ার মতো ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন, রমজানে বেচাকেনা বাড়ার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন। সেবা খাতেও গ্রাহক কমে যাওয়ার কথা জানান বাংলাদেশি উদ্যোক্তারা। অনেকে বলছেন, ফ্লাইট বন্ধ থাকায় ট্রাভেল এজেন্সির কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি সংকটের শঙ্কায় আজও রাজধানীর পানগুলোর সামনে লম্বা লাইন। বেশি ভোগান্তিতে দূরপাল্লার পরিবহন চালকরা, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। মধ্যপ্রাচ্য সংঘাতে প্রায় বন্ধ সবজি রফতানি। ইউরোপ সহ বিদেশি বাজার হারাচ্ছেন রফতানিকারকরা। দীর্ঘমেয়াদে ক্ষতি কমাতে বিকল্প গন্তব্য খোঁজার তাগিদ। এবং ব্যাংকে নতুন টাকা না থাকার সুযোগে খোলা বাজারে চড়া দরে বিক্রি। হাজারে বেশি নেওয়া হচ্ছে 400 টাকা। মানুষের ক্ষোভ, ঈদে নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। এ ছিল এই সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।